নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক তারাপদ রায়ের লেখা গল্প বইমেলা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নরোত্তম বাবু সমস্ত জীবন ধরে বই লিখেছেন, শুধু বই আর বই। তবে বই লেখার জন্য নরোত্তম দত্তগুপ্ত যেরকম পরিশ্রম করেছেন সেই পরিমাণ খ্যাতি অর্জন করতে পারেননি। তার একটা কারণ অবশ্য যে নরোত্তম বাবুর অধিকাংশ বই পাণ্ডুলিপির পর্যায়ে আছে, মুদ্রিত বা প্রকাশিত হয়নি। নরোত্তম দত্তগুপ্ত রচিত বইগুলি প্রকাশকের বড়ই অভাব। নরোত্তম বাবু যে ধরনের বিষয় লেখেন সেই সব বিষয়ে এই দেশে এমনকি বিদেশেও খুব বেশি লোক লেখেননি। কিন্তু প্রকাশকেরা ভরসা পান না এরকম বই ছাপতে। তারা বলেন, যত ইচ্ছে নভেল দিন, বাচ্চাদের বই দিন ছাপবো, কিন্তু ছেলে বউ নিয়ে সংসার চালাই, ব্যবসায় লস দিতে পারবো না। সত্যি, লস মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নরোত্তম বাবুর বইতে রয়েছে। এই কথা নরোত্তম বাবুর অতি বড় বন্ধু স্বীকার করতে বাধ্য, যদিও নরোত্তম দত্তগুপ্ত নিজে কথা মানেন না। গত 3.5 মাস প্রাণপণ পরিশ্রম করে নরোত্তম বাবু একটি গ্রন্থ রচনা সদ্য সমাপ্ত করেছেন। বইটির বিষয়বস্তু যেমন অভিনব তেমনি অতি প্রয়োজনীয়। বইটির নামও খুব সরাসরি। নাম পড়ে কারো মনে সংশয় থাকে না বইটি কি নিয়ে লেখা। কিনে ঠকবার সম্ভাবনা নেই। সত্যি, নিজের চুল নিজে কাটুন বইটি একটি অসামান্য চিন্তার ফসল। নিজের চুল নিজে কাটুন বইটিতে বিভিন্ন ছবির মাধ্যমে নরোত্তমবাবু দেখিয়েছেন যে সামান্য যোগ ব্যায়াম জানলে মানুষ যেভাবে নিজের দ্বারে নিজে কামায়, কিংবা মহিলারা যেভাবে নিজের চুল নিজে বাঁধেন, ঠিক সেইভাবে নিজের কেশ কর্তন করতে পারবে। মাথার সামনের দিকে চুল কাটা তো কোনো সমস্যাই নয়, শুধু পিছনের অর্থাৎ ঘাড়ের দিকে চুল কাটার জন্যে মিনিট 5 কুম্ভাসনে ঘাড়টাকে হাতের কাছে আনতে হবে, আর দুদিকে দুটো আয়না লাগবে। এই বইটির জন্য কোনো প্রকাশকই পাওয়া যায়নি এ কথা বলা অনুচিত হবে। একজন প্রকাশক পুতিতুন্ডি ইন্টারন্যাশনাল রাজি হয়েছিলেন, কিন্তু তারা বললেন, আমরা আন্তর্জাতিক প্রকাশক, ইংরেজি করে দিন, ছাপবো। নরোত্তম বাবু এ প্রস্তাবে যথেষ্টই রাজি হয়েছিলেন এবং পরিশ্রম করে স্বরচিত গ্রন্থের ইংরেজি অনুবাদে হাত দিয়েছিলেন। কিন্তু তখন পুতিতুন্ডিরা বললেন, অনুবাদ তারাই করাবেন, আর তার জন্যে নরোত্তম বাবুকে 4,000 টাকা অগ্রিম দিতে হবে। টাকা দিয়ে বই ছাপানোর অভিজ্ঞতা নরোত্তম বাবুর দীর্ঘ সাহিত্যিক জীবনে এই প্রথম নয়, এবং প্রত্যেকবারই এরকম ব্যাপারে তার যে অভিজ্ঞতা হয়েছে তা একই সঙ্গে মর্মান্তিক ও নিদারুণ। এছাড়াও নিজের চুল নিজে কাটুন বইটির জন্য আরো একজন প্রকাশক পাওয়া গিয়েছিল। তিনি অনেক দূর এগিয়েছিলেন। তিনি এর আগে এ জাতীয় কিছু বই প্রকাশ করেছেন, যেমন চন্দ্রমল্লিকা চাষের প্রণালী কিংবা বাংলার পিঠে পুলি। কিন্তু বাদ সাধলেন ওই প্রকাশকের বড় মামা। সেই ভদ্রলোক অতি সাবধানী। তিনি বললেন, আগের বইগুলি ছিল মোটামুটি নিরীহ জাতের, কিন্তু এ বই ছাপলে সেলুনওয়ালা আর রাস্তার ক্ষৌরকারদের বিক্ষোভ হবে, তাদের জীবিকায় টান পড়বে, এমনকি নিখিল কলকাতা কেশ শিল্পী সমিতি মিছিল প্রসেশনও বার করতে পারে। সুতরাং নরোত্তম দত্তগুপ্তের শেষতম গ্রন্থটি রচিত হয়ে পড়ে আছে, এখনো ছাপা হয়নি। কোনদিন হবে কিনা তাই বা কে জানে। নরোত্তম বাবুর বইয়ের এই রকম ভাগ্য নতুন নয়। সেই যে 30 বছর আগে প্রথম বই রচনা করেছিলেন, তখন থেকেই সরস্বতী ঠাকুরুন নাকি ভাগ্যলক্ষ্মী তাঁর সঙ্গে পরিহাস করে যাচ্ছেন। নরোত্তম বাবুর প্রথম বইটির নাম ছিল ইঁদুর বিড়াল। বইটা 2 খণ্ডে বিভক্ত ছিল। প্রথম খণ্ড, ইঁদুর আমাদের বন্ধু না শত্রু। দ্বিতীয় খণ্ড, বিড়াল আমাদের শত্রু না বন্ধু। দুটি খণ্ডই ছিল 40 পৃষ্ঠা করে। এর পরেও প্রায় 100 পৃষ্ঠার একটি পরিশিষ্ট ছিল, যাতে ইঁদুর ও বিড়ালের তুলনামূলক উপকারিতা এবং অপকারিতা প্রাঞ্জলভাবে আলোচনা করা হয়েছিল। এই অসামান্য পরিশিষ্টটির নাম দেওয়া হয়েছিল ইঁদুর অনুপাত বিড়াল। কাকে ফেলে কাকে চাই,
দোষ গুণ ভাই ভাই। সেই সময় নরোত্তম বাবুর ধারণা হয়েছিল, যেহেতু এটি তার প্রথম গ্রন্থ, সেই জন্য প্রকাশক পাওয়া যাচ্ছে না। দু একটি বই প্রকাশিত হলেই যখন পাঠক সমাজে তার নাম সুপরিচিত হয়ে যাবে, তখন তাকে আর প্রকাশকের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। তারাই চেঁচে এসে বাড়িতে ধর্ণা দেবেন। ভবিষ্যতের এই উজ্জ্বল স্বপ্নে বিভোর হয়ে নরোত্তম বাবু দেশের বাড়ির একটা ৮ চালা টিনের ঘর ১১০০ টাকায় বিক্রি করে ইঁদুর বিড়াল বইটি নিজের খরচায় প্রকাশ করেন। বইটি নিজের হাতে বহু বিখ্যাত লোক ও পণ্ডিত ব্যক্তির বাড়িতে নরোত্তম দত্তগুপ্ত পৌঁছে দিয়ে আসেন। সবাই বলেন, ঠিক আছে, রেখে যান, পড়ে দেখব। পরে নরোত্তম বাবু বহু বাড়িতে ঘোরাঘুরি করে এই জ্ঞান অর্জন করেন যে এই জাতীয় নামকরা লোকেরা প্রায় কোনো বই পড়েন না, বিশেষ করে কোনো অজ্ঞাত কুলশীল লেখকের প্রথম গ্রন্থ তো নয়। দু একজন যারা মলাট অব্দি দেখেছিলেন, তাঁদের কথাবার্তাতে নরোত্তম দত্তগুপ্ত খুব মর্মাহত হয়েছিলেন। একজন বলেছিলেন, হাসির গল্পে আপনার হাত আছে, আপনি চেষ্টা করে যান, আপনার হবে। এই রকম একটা গম্ভীর বিষয়ের বইকে কি করে ওই পণ্ডিত ব্যক্তি হাসির বই ভেবেছিলেন, সেটা নরোত্তম বাবু কখনোই অনুধাবন করতে পারেননি। কিন্তু এর চেয়েও ভুল করেছিলেন অন্য একজন। তিনি প্রতিষ্ঠিত কবি। তিনি ভেবেছিলেন এটা কোনো একটা আধুনিক কবিতার বই। খুব উত্তেজিত হয়ে গিয়েছিলেন তিনি। বলেছিলেন, শুধু নামকরণই আধুনিক হলে চলবে না, লেখার মধ্যে জীবনের মধ্যেও আধুনিকতা আনতে হবে। এরপর থেকে নরোত্তম দত্তগুপ্ত খ্যাতনামা লোকেদের আর বই দিতে যেতেন না। যদি খুব ইচ্ছা হতো, রেজিস্ট্রি ডাকে পাঠিয়ে দিতেন, কিন্তু সশরীরে কখনোই খোঁজ খবর নিতে যাননি। অবহেলায় বা অনাদরে নরোত্তম লেখা ছেড়ে দেননি। তিনি তো সাধারণ কবি, গল্প লেখক বা ঔপন্যাসিকের মতো নন। তার লেখা শৌখিন বা কাল্পনিক নয়, নেহাতি বাস্তব জীবনের প্রতিদিনের প্রয়োজন ও সমস্যা নিয়ে তার চুল চেরা বিশ্লেষণ। সমাজ ও জাতির কল্যাণের কথা ভেবেই তিনি কলম চালানো বন্ধ করে দিলেন না। কিন্তু তার ভাগ্যে সমজদার পাঠক বেশি জুটল না। অবশ্য দু একবার যে তার লেখা চাঞ্চল্য সৃষ্টি করেনি তা নয়। বিভিন্ন বিষয়ে বই লিখতে লিখতে অবশেষে ১৯৬৭ সাল নাগাদ তিনি একটি গ্রন্থ রচনা করেন। তার নাম দিয়েছিলেন বাঙালিরা পারে, সাহেবরা পারে না। প্রায় ১০-১২টি বই পাণ্ডুলিপি অবস্থায় অমুদ্রিত থাকার পরে নরোত্তম দত্তগুপ্তের এই বইটি প্রকাশিত হয়েছিল। বিলাত ফেরত এক দেশপ্রেমিক চিকিৎসক, যিনি আবার নরোত্তম বাবুর একটু দূর সম্পর্কের ভাগিনী ও জামাতা, তিনি বইটির নাম শুনেই মুগ্ধ হয়ে যান। আসলে প্রবাসী দীর্ঘদিন থেকে তার মনে প্রচন্ড গ্লানি জন্মেছে। সাহেব মেমদের ব্যবহারে তার বিতৃষ্ণা এসে গেছে। তিনি নরোত্তম বাবুকে বললেন, মামা, আমি আপনাকে ১০০ পাউন্ড দিচ্ছি, আপনি বইটি বের করুন। ১০০ পাউন্ড কম টাকা নয়, তখন প্রায় ২০০০ টাকা। নরোত্তম দত্তগুপ্ত অসাধু লোক নন। তিনি ভাগিনী ও জামাতার কাছে ঋণ রাখতে চাননি, সাহায্যও নিতে পারেননি। ওই টাকা দিয়ে যুগ্মভাবে একটি প্রকাশক প্রতিষ্ঠান শুরু করেন। প্রকাশক প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় দত্তগুপ্ত অ্যান্ড নেফিউ ইন ল পাবলিশিং কোম্পানি। বাঙালিরা পারে, সাহেবরা পারে না সত্যি কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এই বই। নরোত্তম বাবু দেখিয়ে দিয়েছিলেন, ৯০% বাঙালি সাঁতার জানে, অথচ সাহেবদের মধ্যে মাত্র ১৫% জন। কতগুলো জিনিস বাঙালিদের মধ্যে সহজাত, যেমন এক হাতে ছাতা ধরে অন্য হাতে সাইকেল চালানো, কিংবা এক রিকশায় একসঙ্গে ৩-৪ জন বসে যাওয়া। নরোত্তম বাবু দেখালেন, এসব ব্যাপারে সাহেবরা বাঙালিদের ধারে কাছে ঘেঁষার যোগ্যতা রাখে না। বই পড়ে কিছু কিছু লোক বাহবা দিয়েছিল, দু একটা ছোট বড় কাগজে অল্প বিস্তর প্রশংসাও বেরিয়েছিল, কিন্তু বিক্রি বিশেষ কিছু হয়নি। ফলে বাঙালিরা পারে, সাহেবরা পারে না বইটি দত্তগুপ্ত অ্যান্ড নেফিউ ইন ল পাবলিশিং কোম্পানির প্রথম এবং একমাত্র বই হয়ে রইল। কিন্তু নরোত্তম দত্তগুপ্ত অদমিত। কোনো ঠান্ডা অভ্যর্থনা বা অনুদার সমালোচনা তাকে আটকিয়ে বা থামিয়ে রাখতে সমর্থ হয়নি।
সেই অদমিত প্রয়াসের শেষ ফসল তার নবতম গ্রন্থ নিজের চুল নিজে কাটুন। বইটি প্রকাশ করা সম্ভব হবে কিনা তা এখনো জানা যায়নি, কিন্তু সম্প্রতি নরোত্তম বাবুর মাথায় একটা নতুন আইডিয়া বা পরিকল্পনা এসেছে। ময়দান এবং এদিক ওদিক কয়েকটা বুক ফেয়ার বা বইমেলায় ঘুরে ঘুরে তার মাথায় এক অভিনব বুদ্ধি এসেছে। বহু লেখকের বহু প্রকাশকের এরকম বই নিয়ে যদি বইমেলা করা যেতে পারে, তবে একজন লেখকের নিজস্ব বইমেলাই বা হতে পারবে না কেন? নরোত্তম দত্তগুপ্ত মনস্থির করে ফেলেছেন ওইসব প্যান্ডেল, গেট, স্টল এসব ঝামেলার মধ্যে তিনি যাবেন না। তার সর্বসমেত 3টি মুদ্রিত গ্রন্থ এবং 26টি পাণ্ডুলিপি নিয়ে তিনি একক ভ্রাম্যমাণ বইমেলা করবেন। খবর পাওয়া গেছে এরই মধ্যে কোথাও নরোত্তম বাবু ময়দানের আশেপাশে কোনো গাছের ছায়া কিংবা গাড়ি বারান্দার নিচে মুদ্রিত গ্রন্থত্রয় এবং অমুদ্রিত পাণ্ডুলিপিগুলি নিয়ে একক বইমেলা শুরু করে দিয়েছেন। সেখানে সকলেরই নিমন্ত্রণ। তবে নরোত্তম বাবুর টাকা পয়সা নেই, বিজ্ঞাপন করতে পারেননি। মেলাটা কোথায় সেটা একটু কষ্ট করে খুঁজে বার করতে হবে। শুনছিলেন লেখক তারাপদ রায়ের লেখা গল্প বইমেলা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।